পঞ্চদশ সংশোধনীর ব্যাপারে আমি যে রিফর্ম প্রস্তাব একটা দিয়েছি তার মধ্যে বলেছিলাম পঞ্চদশ সংশোধনী বাতিল করা দরকার। এটার জন্য অনেক ধরনের ব্যাপার আছে এবং সেটা আমি দিয়ে বলেছিলাম, বর্ণনা দিয়ে বলেছিলাম। এটা শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নয়, এখানে আরও কিছু ব্যবস্থা আছে। হিউম্যান রাইটস 1/3 একেবারে অপরিবর্তনীয় করা হয়েছিল, ওটা ঠিক না। আরও অনেক কিছু ব্যবস্থা আছে, যেমন মানুষের কথা বলার অধিকার, অ্যাসেম্বলি করার অধিকার, এখানে রেস্ট্রিকশন ছিল। আরেকটা ছিল যে মানে কোনো রকম ক্ষমতা হস্তান্তর সাংবিধানিক পদ্ধতি ছাড়া সেখানে ফাঁসির রায় হওয়ার কথা ছিল। সেগুলো এখনকার পরিস্থিতিতে এগুলো বাতিল হওয়া দরকার ছিল বলে আমি মনে করি। সবসময় এরশাদ সাহেবকে দোষারোপ কথা হলো অসাংবিধানিকভাবে উনি এসছেন, কিন্তু অসাংবিধানিকভাবে আসা যে দরকার হয় এটা এখনকার জনগণ ভালোই বুঝে গেছে। কাজে এগুলো বাতিল হয়েছে, আমরা এর সাথে একমত আছি, তা আমাদের কোনো আপত্তির কারণ নেই। আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ছাড়া দেশে শান্তি আসবে না। হ্যাঁ, আমরা নির্বাচন ওয়েলকাম করি, নির্বাচনে আমরা যাওয়ার চেষ্টা করব, আমরা লেভেল প্লেইং ফিল্ড চাই। আর একটা কথা এখানে বলা দরকার বলে মনে করছি, সেটা হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তিন দলীয় জোটের বাইরে জামাত ইসলাম এটাকে নিয়ে এসেছিলেন এই প্রস্তাবটা এরশাদ সাহেবকে এই কথা বলার জন্য যে সরকারি দল কোনোখানে নির্বাচনে আসতে পারবে না। পরবর্তীকালে তত্ত্বাবধায়ক সরকার বলেন আর অন্তর্বর্তী সরকার বলেন সবাইকে কিন্তু মানুষে গ্রহণ করেছিল, তাদের কোনো নিজস্ব দল থাকতে পারবে না, তারা মন্ত্রী থেকে দল করতে পারবে না, এই দল করে নির্বাচন করতে পারবে না। এটা লেভেল প্লেইং ফিল্ডের ব্যত্যয় ঘটায়। যে লেভেল প্লেইং ফিল্ড সব থেকে করলেই সঠিক নির্বাচনের যদি ইচ্ছা থাকে সেভাবে হলেই দেশে একটা স্থিতিশীল পরিস্থিতি আসবে। সকলে মিলে যদি আমরা বন্ধুত্ব করতে পারি তবেই সামনের দিকে দেশ এগিয়ে যাবে। নির্বাচনের ব্যাপারে আমরা নির্বাচন করব, তার আগে আপনাদের দায়িত্ব হলো নির্বাচন করার পরিবেশ এবং লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে, সবাইকে সমান সুযোগ দিতে হবে। পঞ্চদশ সংশোধনীর ব্যাপারে আমি যে রিফর্ম প্রস্তাব একটা দিয়েছি তার মধ্যে বলেছিলাম পঞ্চদশ সংশোধনী বাতিল করা দরকার। এটার জন্য অনেক ধরনের ব্যাপার আছে এবং সেটা আমি দিয়ে বলেছিলাম, বর্ণনা দিয়ে বলেছিলাম। এটা শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নয়, এখানে আরও কিছু ব্যবস্থা আছে। হিউম্যান রাইটস 1/3 একেবারে অপরিবর্তনীয় করা হয়েছিল, ওটা ঠিক না। আরও অনেক কিছু ব্যবস্থা আছে, যেমন মানুষের কথা বলার অধিকার, অ্যাসেম্বলি করার অধিকার, এখানে রেস্ট্রিকশন ছিল। আরেকটা ছিল যে মানে কোনো রকম ক্ষমতা হস্তান্তর সাংবিধানিক পদ্ধতি ছাড়া সেখানে ফাঁসির রায় হওয়ার কথা ছিল। সেগুলো এখনকার পরিস্থিতিতে এগুলো বাতিল হওয়া দরকার ছিল বলে আমি মনে করি। সবসময় এরশাদ সাহেবকে দোষারোপ কথা হলো অসাংবিধানিকভাবে উনি এসছেন, কিন্তু অসাংবিধানিকভাবে আসা যে দরকার হয় এটা এখনকার জনগণ ভালোই বুঝে গেছে। কাজে এগুলো বাতিল হয়েছে, আমরা এর সাথে একমত আছি, তা আমাদের কোনো আপত্তির কারণ নেই। চাকরিতে কোটা ব্যবস্থা, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের জন্য একটি উদ্যোগ নিয়েছিল সরকার বিভিন্নভাবে, বাঁকাতারা পথে কোর্টের মাধ্যমে। সেটা ছাত্ররা প্রতিবাদ করেছিল, তাদের চাকরি মেধার ভিত্তিতে হওয়া উচিত সেটা তারা মনে করেছিল এবং সেখান থেকে তারা এটার জন্য আন্দোলন করতে গেছে। তাদের যৌক্তিক দাবি, যেটা আমরা সংসদে বারংবার তুলেছিলাম যে এটা যৌক্তিক বাইরে বলেছি, বিভিন্ন জায়গায় বলেছি, যৌক্তিক দাবিকে অহিংস আন্দোলনকে সহিংসতার মাধ্যমে মোকাবেলা করার চেষ্টা করা হয়েছে এবং সেই সহিংসতা দিয়ে নৃশংসতার চরম মাত্রায় গেছে। এবং যেভাবে সরকার, তৎকালীন সরকার শেখ হাসিনা সরকার যেভাবে তাদের উপর ব্যবহার করেছে এটা অত্যন্ত অযৌক্তিক ছিল। অন্যান্য ছাত্ররা স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রাইমারি স্কুল পর্যন্ত ছাত্ররা তখন এর সঙ্গে একাত্মতা বোধ করেছে এবং তার সঙ্গে সঙ্গেই বিভিন্নভাবে জনগণের মধ্যে এটা ধারণা এসছে যেটা কোটা সংস্কার শুধু চাকরির বিষয় নয়, কোটা সংস্কার আন্দোলন নয়, এটা হলো আমাদের সার্বিকভাবে আমরা যে বৈষম্যের শিকার হচ্ছি, দেশকে বৈষম্য করে দেশের একটি অংশ বিভিন্নভাবে লাভবান হচ্ছে, বেশিরভাগ মানুষকে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, সমস্ত মানুষকে একটা কৃতদাসের মতো অধিকারহীন একটা সমাজে পরিণত করা হচ্ছে। তার বিরুদ্ধে মানুষের সংগ্রাম করার জন্য উদ্বুদ্ধ হলেন এবং সেই সংগ্রাম, সেই ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে রূপান্তরিত হলো। এই বৈষম্য বিরোধী আন্দোলন এক পর্যায়ে গিয়ে ছাত্ররা মনে করলো, ছাত্র জনতা তারা মনে করলো এখান থেকে আমাদেরকে উদ্ধার পাওয়ার জন্য শেখ হাসিনার পতন ছাড়া কোনো গত্যন্তর নেই এবং সেই জন্যই তারা শেষ পর্যন্ত যত রকম গুলির মুখে গেছে, জীবন দিয়েছে, কিন্তু তারা লক্ষ্যচ্যুত হয়নি। এই ছাত্র জনতার বিজয় সেইভাবেই অর্জিত হয়েছে। সেখানে একটা কথা আমি বলতে চাই যে তৎকালীন সময়
এটার জন্য কে কার অবদান কতটুকু এ বিষয়টি হলে প্রথমেই আসে যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল, নিঃসন্দেহে তাদের অবদানকে অস্বীকার করার কিছুই নেই, তাদের অবদান নিশ্চয়ই আছে। কিন্তু একই সঙ্গে যে ছাত্ররা ঝাঁপিয়ে পড়েছিল তাদের সহকর্মীদের জন্য, যে ছাত্ররা সহমর্মিতা দেখিয়েছে তাদেরও অবদান আছে। যে জনতা তাদের জন্য, তাদের কথা উদ্বুদ্ধ হয়ে তারা নিজের প্রাণ উৎসর্গ করবার জন্য রাস্তায় গেছে, গুলির মুখে গেছে, গুলি খেয়েও তারা শুয়ে পড়েনি, একজন গুলি খেলে আর 4-5 জন দাঁড়িয়ে গেছে, সেই জনতারও এই আন্দোলনে তাদের অবদান আছে, এই বিজয়ে তাদের অবদান আছে। আর অবদান আছে যারা সচেতন সমাজ, অনেক মানুষ যারা অনেক ঝুঁকি নিয়ে দেশ এবং বিদেশ থেকে এই আন্দোলনকে উৎসাহিত করেছেন, মানুষকে প্রেরণা জুগিয়েছেন, মানুষকে সামনে এগিয়ে যাওয়ার জন্য তাদের সর্বাত্মক একটা অনুপ্রেরণা ছিল, তারা উজ্জীবিত করেছিলেন, এই তাদেরও একটা বড় অবদান আছে। আর সবশেষে যে রাজনৈতিক দলগুলি তাদের নেতাকর্মী নিয়ে এই ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছিল এবং ঝুঁকি নিয়ে, নিজেদের মৃত্যুর ঝুঁকি নিয়ে আন্দোলনকে সফল করেছে, তাদেরও এই আন্দোলনে অবদান আছে।